হ্যালো বন্ধুরা, মালয়েশিয়া ভ্রমণের অন্তিম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে আমাদের ল্যাংকাভি থেকে কুয়ালালামপুর আসা ও কুয়ালালামপুরে আমরা কোথায় ঘুরলাম, কোথায় শপিং করলাম তার যাবতীয় তথ্যের সাথে সাথে আপনারা যারা আগামী দিনে মালয়েশিয়া ঘুরতে আসতে চান তাদের জন্য থাকছে কমপ্লিট ট্যুর গাইড, যেখানে থাকছে 6 রাত 7 দিনে আপনাদের কেমন খরচ হতে পারে তার বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। মালয়েশিয়া ভ্রমণের 6ষ্ঠ দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ল্যাংকাভি ছেড়ে চলে যাব কুয়ালালামপুরে, আর আমাদের ফ্লাইট রয়েছে 11টা 5-এ, এখন বাজছে সকাল 8টা। তো এখনই আমরা বেরিয়ে পড়বো। এখানে সেরকম কোনো ট্রাফিক নেই, তো অতটাও আমরা তাড়াহুড়ো করছি না। এখানে আমাদের অলরেডি কালকে যে তোমাদের ক্যাবটা দেখিয়েছি সেই ক্যাবকেই বলা রয়েছে, উনি কিন্তু 20 রিঙ্গিতের বিনিময়ে আমাদেরকে এয়ারপোর্ট অবধি ছেড়ে দিচ্ছেন। ক্যাবে করে মাত্র 40 মিনিটেই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এবারেও আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে করেই কুয়ালালামপুর ফিরে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের টিকিটের জন্য লেগেছিল জনপ্রতি 2100 টাকা। আমাদের এই সমগ্র মালয়েশিয়া ট্রিপে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই সুন্দর ছোট্ট দ্বীপ ল্যাংকাভিকে। একরাশ ভালো লাগা নিয়ে আমরা ফিরে চললাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে। ফ্লাইটের জানলা দিয়ে ল্যাংকাভিকে শেষবারের মতো দেখছিলাম। কি যে অপূর্ব এই দ্বীপটি, নিজের চোখে না দেখলে কোনো দিন বিশ্বাস করতে পারবেন না। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আমরা চলে এসেছি কুয়ালালামপুরের একেবারে সামনে। দিগন্ত বিস্তৃত পাম বাগানের শোভা অপূর্ব লাগছিল ফ্লাইট থেকেই। যথা সময়ে আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। ডোর নাম্বার 5 থেকে গ্র্যাবের এই গাড়িগুলো আসে। আমরা আমাদের গাড়ি বুক করে দিয়েছি। আমাদের 110 রিঙ্গিত লাগলো, আর টোলের জন্য আরও এক্সট্রা 9 রিঙ্গিত লাগবে। ক্যাবে করে হোটেল পৌঁছাতে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগলো। আমরা আবারও পৌঁছে গেছি আমাদের হোটেল WP হোটেলে। এখন বাজছে দুপুর 2:30। এখানে তোমরা চাইলে ফুড ম্যাসাজ করতে পারবে। 2 রিঙ্গিত দিলে এখানে কিন্তু সুন্দর ফুড ম্যাসাজ হয়। হোটেলে পৌঁছে চেক ইন করে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম কুয়ালালামপুরে সাইট সিন করতে। মালাক্কা থেকে ফেরার পথে আমরা ঘুরে নিয়েছিলাম পেট্রোনাস টুইন টাওয়ার, কিন্তু সময়ের অভাবে সেইভাবে আমরা ভালোভাবে জায়গাটা ঘুরতে পারিনি। তাই আজ আবারও আমরা চলে যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। তো আমরা চলে এসেছি পেট্রোনাস টাওয়ারে, আর এখন হচ্ছে বৃষ্টি, তবুও কিন্তু লোকজনের ফটো তোলার বিরাম নেই, সবাই ফটো তুলছে, আমরাও ফটো তুলব। দারুণ সুন্দর জায়গা। কুয়ালালামপুর
কুয়ালালামপুরের সবথেকে ফেমাস অ্যাট্রাকশনগুলির মধ্যে অন্যতম এই পেট্রোনাস টুইন টাওয়ার। আর এই পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের উচ্চতম টুইন টাওয়ার হিসেবে বিখ্যাত। এর প্রতিটি টাওয়ারের উচ্চতা প্রায় 451 মিটার। এই দুটি টাওয়ারকে যুক্ত করে একটি স্কাই ব্রিজ, যা 170 মিটার উচ্চতায় নির্মিত হয়েছে। আপনারা চাইলে এই টুইন টাওয়ারের 86 তলার অবজারভেশন ডেক থেকে সমগ্র কুয়ালালামপুর শহরের এক অপূর্ব ভিউকে উপভোগ করতে পারেন। পেট্রোনাস টুইন টাওয়ার সোমবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। টুইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটি মল আছে, যেখানে আপনারা শপিং করতে পারেন বা খাবার দাবারের জন্য এখানে প্রচুর ফুড স্টলও রয়েছে। আজ ডিসেম্বর মাসের 9 তারিখ, আর ক্রিসমাসের জন্য এই পুরো মলটা দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে। কি অপূর্ব লাগছে! দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এগুলো সবই কিন্তু ক্রিসমাসের জন্যই সেজে উঠছে পুরো শহর। পেট্রোনাস টুইন টাওয়ার থেকে আমরা ক্যাব ধরে চললাম শপিং করতে পেটালিং স্ট্রিটে। এখানে আমাদের ক্যাবে লাগলো 24 রিঙ্গিত। আমার মতো যারা আপনারা শপিং করতে পছন্দ করেন বা মালয়েশিয়াতে এসে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনদের জন্য গিফট নিয়ে যেতে চান, তাদের জন্য বেস্ট অপশন এই পেটালিং স্ট্রিট। চায়না টাউনের ঠিক সামনেই রয়েছে এই পেটালিং স্ট্রিট, যা শপিং করার জন্য একেবারে পারফেক্ট জায়গা। এই জায়গাটা অনেকটা আমাদের স্প্ল্যানেডের নিউ মার্কেটের মতো। এখানে প্রচুর দোকানপত্র রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, যেটা ইচ্ছে তোমরা কিনতে পারো, কিন্তু অবশ্যই এখানে দরদাম করে কিনতে হবে। ঠিক যেরকম আমরা স্প্ল্যানেড বা নিউ মার্কেটে দরদাম করি, এখানেও কিন্তু সেরকমভাবেই তোমরা দরদাম করে জিনিসপত্র কিনতে পারো। আমরা অনেকগুলোই নেব। এটাই কম। আপনি যদি শুধু এটা নেন তাহলে আমি আপনাদের রাখতে পারবো 3টা 10 টাকা, আর আমি যদি এটা যখন মিক্স নেন 60 টাকা। এটার দাম মিলল। এটা দুইটাই একই না, ভিন্ন। দুইটা আলাদা। ভালো চাবি দিন, কি আছে? ভালো চাবি দিন। ভালো চাবি দিন। এখানে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি বাঙালিরা রয়েছেন, মানে বাংলা ভাষায় কথা বলতে পারছি বিদেশে এসে। এটা কিন্তু সত্যিই একটা বিশাল বড় পাওনা। আমার দারুণ লাগছে।
কত রকমের চকলেট রয়েছে, কত রকমের ম্যাগনেটস, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরোপুরি। জামা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে কি নেই এই পেটেলিং স্ট্রিটে, মানে অসাধারণ একটা জায়গা। আর চকলেটের দোকানে তো ভর্তি, বিভিন্ন রকমের এখানকার লোকাল ক্যান্ডিজের দোকান রয়েছে প্রচুর। সন্ধেবেলা এই হোটেলের রুফটপ সুইমিং পুল থেকে কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে দেখো পেট্রোনাস টাওয়ারের একটা টাওয়ার দেখা যাচ্ছে, দারুণ সুন্দর একটা ভিউ। আজকে বৃষ্টি হচ্ছে, তো এখানে সুইমিং পুলের টাইম সন্ধ্যে 7টা অবধি, সেই জন্য আমরা নামতে পারলাম না। এখন রাত প্রায় 12টা বাজে, সারা সন্ধে বৃষ্টি হয়েছে, মানে সারা দিনই আজকে বৃষ্টি হয়েছে, তো আমরা সুইমিং পুলে আজকে নামার সুযোগটা পাইনি। আর ওইখানে হচ্ছে মারদেকা 118। এখন রাত 12টা বাজে, আর সারাদিনের ধকলের পরে আমরা এসেছি ফুট মাসাজ করতে। এটাতে কিন্তু 2 রিঙ্গিত দিলেই এই ফুট মাসাজ করা যাবে। তো সারা ট্রিপে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, সেই জন্য লাস্ট দিন এটা দিয়েই আমাদের গুড নাইট হবে, তো সেই জন্য আমরা চলে এসেছি। 10 পড়েছে পায়ে, ওয়াও। লাস্টের 2 মিনিট আমরা 2 রিঙ্গিত দিয়ে 3 জনে মিলে পায়ে এইসব ফুট মাসাজ নিচ্ছি। ঝিঝি ঝিঝি, কেমন লাগছে? আমার শ্বশুরি প্রথম থেকেই লাগে না। মালয়েশিয়া ভ্রমণের 7ম দিনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকেই আমাদের মালয়েশিয়া ভ্রমণের শেষ দিন, সেই জন্য মনটা একটু খারাপ হলেও এই শহরটাকে কিন্তু দারুণভাবে ঘুরলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমাদের হলো। সকাল সকাল এখন আমরা যাচ্ছি কেএল টাওয়ারে। গ্র্যাবে আমাদের লাগলো 23 রিঙ্গিত। পৌঁছে গেছি আমরা এখন কেএল টাওয়ারের সামনে। এখানে এরকম এসকেলেটর রয়েছে, এটা দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। উপরে রয়েছে টিকিট কাউন্টার, এটার উপরে ওঠা যায়। তো আমরা দেখছি কীরকম কি প্রাইস, সেই অনুসারে আমরা ডিসাইড করব। এইদিকে সেলফ টিকিট কাউন্টার্স রয়েছে, নিজেরা কাটতে পারবে টিকিট। আর এইদিকে টিকিট কাউন্টার রয়েছে, তোমরা এখানে গিয়ে জিজ্ঞাসা করে টিকিট কাটতে পারবে। যদি 31 ডিসেম্বরে আসো তাহলে 88 রিঙ্গিতে তোমরা এরকম বাজি ফাটবে এখানে, সেটা কিন্তু এখান থেকে বসে দেখতে পারবে। এখানে অবজারভেশন ডেক রয়েছে, স্কাই ডেক রয়েছে, আর টাওয়ার টেরেস রয়েছে। এখানে 110 রিঙ্গিত করে স্কাই ডেক আর অবজারভেশন ডেক মিলিয়ে, আর বাচ্চাদের জন্য 60 রিঙ্গিত। Now it's open or now it's open.
এই কম্বো টিকিটের সাথে যদি তোমরা স্কাই বক্স নিতে চাও মানে এইটা, তাহলে আরও এক্সট্রা 10 রিঙ্গিত করে পড়বে, মানে যেটা পুরোপুরি কাঁচের। তো আমরা ওটা করছি না, আমরা শুধুমাত্র এই কম্বোটাই নিচ্ছি 110 রিঙ্গিত দিয়ে স্কাই ডেক অ্যান্ড অবজারভেশন ডেক। ওয়েদার খারাপ থাকলে ওরা কিন্তু কোনো রিফান্ড করবে না। Thank you. Left. You go to TH05. TH05, ওকে। আমরা এখন TH05 ফ্লোরটাতে যাচ্ছি, যেখানে রয়েছে স্কাই ডেক অ্যান্ড স্কাই বক্স। আর এটা 300 মিটার উঁচুতে। এখান থেকে শুধু ভিউটা দেখো কি অসাধারণ। আর এখান থেকে পেট্রোনাস টাওয়ারটাও সুন্দর লাগছে। ভীষণ হাওয়ার পাশে পাহাড়ের উপর থেকে মেঘগুলো যাচ্ছে, দুর্দান্ত ভিউ। পুরো কুয়ালালামপুর শহরটাকে এখান থেকে অসাধারণ সুন্দর লাগছে। এই সামনেরটাই হচ্ছে স্কাই বক্স, যেটার নিচটা পুরোপুরি কাঁচের। আমরা ওটার টিকিট কাটিনি, আমরা অনলি এই স্কাই ডেক আর অবজারভেশন ডেকটা টিকিট কেটেছি। আর এটা কিন্তু কম্বোতেই রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল তোমরা নিতে পারবে না, এই দুটো মিলেই কিন্তু এখানে কম্বো রয়েছে। চাইলে স্কাই বক্সটা নিতে পারো, সেটার জন্য 10 রিঙ্গিত এক্সট্রা লাগবে। আর এটা হচ্ছে মারদেকা 118 বিল্ডিং, যেটা বুর্জ খালিফার পরেরই মানে সেকেন্ড টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। স্কাই বক্সের এখানে কিন্তু দুটো স্কাই বক্স রয়েছে, এখান থেকে দেখা যাবে এই মারদেকা 118-এর ভিউটা, আর ওইদিকে একটা রয়েছে যেটা থেকে পেট্রোনাস টাওয়ারটাকে দারুণ সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। জানি না ক্যামেরাতে তোমাদেরকে কতটা দেখাতে পারছি, কিন্তু খালি চোখে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা ভিউ, সামনে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মাঝখানে পাহাড়, আর সামনেই রয়েছে এরকম পুরো কুয়ালালামপুর শহরটা। আর ওটা হচ্ছে আরেকটা স্কাই বক্স, যেখান থেকে এই পেট্রোনাস টাওয়ারের সুন্দর ভিউ পাওয়া যায়। এই স্কাই বক্সগুলোতে কিন্তু 45 সেকেন্ডস করেই দাঁড়াতে দিচ্ছে। আমরা যাচ্ছি অবজারভেশন ডেকের দিকে।
আমরা অবজারভেশন ডেকে চলে এলাম, মানে ওপরটা দেখার পরে এই জায়গাটা কিছুই মনে হচ্ছে না। এখানে পুরো গ্লাস দিয়ে প্রোটেক্টেড একটা জায়গা, যেখান থেকে তোমরা এই বাইরের ভিউটা দেখতে পারবে। যদি বৃষ্টির মধ্যে আসো তাহলে এই জায়গাটা ঠিক আছে, ওপরটা কিন্তু বৃষ্টির সময় বন্ধ থাকে, মানে আমরা যে স্কাই ডেকটাতে গেলাম ওই জায়গাটা কিন্তু বন্ধ থাকে খুব বেশি হাওয়া চললে বা বৃষ্টি হলে। আর এই জায়গাটা কিন্তু ওপেনই থাকে, তোমরা এখান থেকে বাইরের ভিউটা নিতে পারবে। এরকম বাইনোকুলার এখানে লাগানো রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা ভিউটা নিতে পারবে। তো এই দুটো মিলিয়ে এই কম্বোটাতে আমাদের 110 রিঙ্গিত পড়লো। তো যদি ধরো বাই চান্স ওপরেরটা বন্ধ থাকে, মানে তোমাদের কিন্তু কোনো রকমভাবে ওই টাকাটা রিফান্ড হবে না। ধরো তোমরা টিকিট কেটে নিলে না জেনেই ক্লুক থেকে বা অন্য কোথা থেকে, কিন্তু সেদিনকে হঠাৎ করে বৃষ্টি হলো বা ঝড়ফড় শুরু হলো, তাহলে কিন্তু টিকিটটা তোমরা কোনোভাবে রিফান্ড পাবে না। শুধুমাত্র এইটাতেই তোমরা থাকতে পারবে, এটা এখান থেকে ভালোভাবে ভিউটা নিতে পারবে। ওপরের ভিউটা তোমরা কিছুতেই নিতে পারবে না। তো 110 টাকা আমার মনে হয় না যে ওয়ার্থ ইট হবে এখান থেকে ভিউটা দেখার জন্য। ওপরেরটা কিন্তু দুর্দান্ত সুন্দর, মানে স্কাই ডেকের কথা বলছি, অসাধারণ সুন্দর। এখানে রুম নেওয়ার পরে 200 রিঙ্গিত ডিপোজিট করতে হয়। আমরা ইন্ডিয়ান কারেন্সিতে 2000 টাকা দিয়েছিলাম আর 100 রিঙ্গিত দিয়েছিলাম, সেটা কিন্তু চেক আউটের পরে ওনারা ফেরত দিয়ে দিলেন। এটা ওনারা ডিপোজিট রাখেন যদি ধরো কিছু ওখানে মিসপ্লেস হয় বা কিছু ভেঙে টেঙে যায়, সেটার সাথে অ্যাডজাস্টের জন্যই। তো আমরা ফেরত পেয়ে গেলাম, আমাদের চেক আউটও হয়ে গেছে। আমরা চেক আউট করে নিলাম, আমাদের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। এখানে চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে। তো আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, কেননা আমাদের ফ্লাইট হচ্ছে রাত 9:45-এ। আমরা এখান থেকে মোটামুটি 4টের দিকে বেরোবো, কেননা এখানে ট্রাফিকটা অনেকটাই বেশি আর ইন্টারন্যাশনাল ফ্লাইট তোমরা সবাই জানো যে 3 ঘন্টা আগেই যেতে হয়। তো মোটামুটি 4টের সময় যদি আমরা বেরোই অনেকটা সময়ের আগেই পৌঁছে যাব। আমরা এই ডাব্লিউপি হোটেলের রুমগুলো বুক করেছিলাম আগোডা থেকে, আর এখানে আমাদের দুটো রুমে পড়েছে 7400 টাকা। আর এই 7400 টাকা আমাদের কিন্তু পার নাইট পড়েছে। আর এখানে কিন্তু তোমরা ধরো এখান থেকে ল্যাঙ্কাবি যাবে বা অন্য কোথাও যাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা লাগেজ রেখে দিয়ে যেতে পারবে, এটাতে কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে না যদি তোমরা এই হোটেলেই এসে আবার ব্যাক করো। যদি অন্য কোনো হোটেলে তোমরা বুক করে থাকো, মানে এই ডাব্লিউপি হোটেল তোমরা ছেড়ে দিলে এবং এখানে লাগেজ রেখে অন্য জায়গাতে গেলে ফিরে এসে লাগেজটা নিয়ে অন্য হোটেলে চেক ইন করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সট্রা চার্জ পে করতে হবে। আর আপনারা যখন এই হোটেল বুক করবেন তখন কিন্তু প্রত্যেকটা সাইট ভালো করে চেক করে নেবেন, কোনটাতে কম দামে আপনি পাচ্ছেন সেই অনুসারে বুক করবেন। আমরা কিন্তু booking.com বা মেক মাই ট্রিপ এই সমস্ত জায়গাগুলোতে খুঁজেছি এবং আগোটাতেই সবথেকে কমে পেয়েছি, সেই জন্য আগোটা থেকেই এই হোটেলটা আমরা বুক করেছি। আর এই হোটেলের আমি এটা প্রমোশন একেবারেই করছি না, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের অভিজ্ঞতাটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, আমি ঠিক যেরকম কমফোর্ট চাই ঘুরতে এসে সব কিছুই কিন্তু আমি এখানে পেয়েছি। আর এই হোটেলটা প্রেফার করার পেছনে আরও একটা বড় রিজন হচ্ছে আমি তো ফ্যামিলি নিয়ে এসেছি, মা বাবাকে নিয়ে এসেছি, তো বয়স্ক মানুষেরা আছেন বলেই আমি কিন্তু এমন জায়গাতে এই হোটেলটা নিলাম যাতে এখান থেকে সব সাইট সিনগুলো খুব সহজেই আমরা করতে পারি। যেমন ধরো সামনেই রয়েছে কেএল টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, এগুলো কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার দূরেই। এছাড়াও এখানে কিন্তু ট্রান্সপোর্ট ব্যবস্থাও খুব সামনাসামনি রয়েছে, সামনেই কেটিএম রয়েছে, এলআরটি রয়েছে, কোনো রকম প্রবলেম হবে না
একটু জাস্ট হেঁটে গেলেই এখান থেকে বাসও তোমরা পেয়ে যাবে, আর গ্র্যাব তো রয়েইছে। এখন দুপুর প্রায় 1টা বাজে, আমরা এখন লাঞ্চ করব, আর সামনেই একটা মার্কেট রয়েছে চৌকিতে, সেই মার্কেটটাতে যাব, ওখান থেকে কিছু জিনিসপত্র যদি ইচ্ছে হয় তাহলে কিনবো। তো চলো সেই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর এই পুরো ট্রিপে আমাদের কত কি খরচা হয়েছে, তোমরা একা এলে কেমন খরচা হতে পারে, সব ডিটেলস কিন্তু এয়ারপোর্টে গিয়ে আমি বলছি। এটা আমাদের হোটেল, WP হোটেল। এখান থেকে জাস্ট এইটুকুনি হেঁটে এলেই এই যে এখানে রয়েছে 7-Eleven, আর এই হোটেল থেকে ঠিক রোডটা ক্রস করে এপাশে চলে এলে সামনেই রয়েছে একটা মার্কেট। আমরা এখন সেই মার্কেটেই যাচ্ছি, দেখা যাক কিছু জিনিসপত্র যদি পাওয়া যায়। এটা হচ্ছে চৌকিট মার্কেট, যেটা আমাদের হোটেলের একেবারে পাশে রয়েছে। এখানে প্রচুর দোকানপত্র রয়েছে, ইলেকট্রনিক্স জিনিসপত্রেরও দোকান রয়েছে, তোমরা এগুলোতে দেখতে পারো। কিছু আমরা দেখছি কিছু যদি পাওয়া যায়। আমাদের হোটেল থেকে ঠিক উল্টো দিকে আরেকটা মার্কেট রয়েছে, এখানে পুরো ফলের দোকান পরপর। যারা ভেজ খাও শুধুমাত্র ফল টল কিন্তু এখান থেকে নিতে পারো। দেখো কত ফলার দোকান এখানে। এই যে রেগেন্সি সাফওয়ান প্লাজার ঠিক অপোজিটেই এই ফলের মার্কেটটা। এখানে কিন্তু ফিশ মার্কেটও রয়েছে। যারা অ্যাপার্টমেন্ট বুক করছো নিজেরা তো রান্না করে নিতে পারবে, সেই জন্য এই ফিশ মার্কেট থেকে মাছ কিনে নিতে পারবে। ঝিঙা ঝিঙা এটা দেখো, এখানে ঝিঙে, ঢেঁড়স, বিনস, শাক, গাজর টাজর সব কিছু রয়েছে। ছাঁচি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ, আম, ছোট্ট ছোট্ট বেগুন, হলুদ সব আছে। লেবু, লঙ্কা, হলুদ, আদা, লেবু পাতা, কাঁচা আম থেকে শুরু করে সব কিছু রয়েছে। যারা অ্যাপার্টমেন্ট বুক করে এখানে থাকবে, এখান থেকে জিনিসপত্র নিয়ে জমিয়ে রান্না করে খেতে পারবে। মোচা, এখানে মোচাও পাওয়া যাচ্ছে। এগুলো কি? এগুলো নড়ছে, এগুলো শামুক। শামুকই হবে, শামুক, কাঁচা আম, কি জানি না। এই মার্কেটটাও কিন্তু চৌকিট মার্কেটেরই, কিন্তু এখানে ফল, সবজি, মাছ, মাংস সব কিছু একসাথে পেয়ে যাবে। আর আমরা এখানে আম দেখতে পেয়েছি 1 কেজি 6 রিঙ্গিতে পাওয়া যাচ্ছে। আমি খাবো না। এখানে পেয়েছি আশফল, দেখি আশফলটা টেস্ট করে। এটা আশফলের দাম হচ্ছে 8 for 1 কেজি। এই নে, এটা খেয়ে দেখ। আমরা আশফল কিনছি হাফ রিঙ্গিত, 4 রিঙ্গিতে আমরা পেয়েছি। 2 কেজি আম কিনে নিয়েছি আমরা, 11 রিঙ্গিত লেগেছে। হোয়াট ইজ দিস? মেলন, 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 র মেলন। একটু টেস্ট করে দেখি। কি মিষ্টি। এই হিলটন গার্ডেন ইন যে হোটেলটা
তার পাশ থেকে যদি হেঁটে চলে যাও তাহলেই পৌঁছে যাবে এই চৌকিট মার্কেটে, যেখানে ফল, শাকসবজি, মাছ, মাংস সবই পাওয়া যায়। হোটেল থেকে এই পাশে এলে পৌঁছে যাবে চৌকিট মার্কেটে, এই সামনে থেকে চৌকিট মার্কেট। আর হোটেল থেকে সোজা এই পাশে চলে গেলে যেখানে দেখতে পাচ্ছ হোটেল ডলফিন, অত দূরে যেতে হবে না, তার আগেই রয়েছে আরও একটা মার্কেট, সেখান থেকেও কিন্তু তোমরা জিনিসপত্র কিনতে পারো। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু সব জায়গাতে ক্যাশ চলে না, অনলাইনে পেমেন্ট করতে হয়। আর যদি তোমাদের ক্যাশের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে এটিএম রয়েছে, মে ব্যাংক থেকে তোমরা টাকা তুলতে পারবে, অন্য কোনো এটিএম থেকে কিন্তু টাকা তোলা যাবে না, কেননা আমাদের ইন্ডিয়ানদের কিন্তু 4 ডিজিট কোড থাকে, অনলি মে ব্যাংকেই 4 ডিজিট কোড রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু টাকা তুলে নিতে পারবে। আমাদের এই হোটেল থেকে একটু হেঁটে গেলেই কিন্তু মানে মে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, তোমরা ওখান থেকে টাকা তুলতে পারবে। অবশেষে ফেরার পালা। মনের মাঝে এক ঝাঁক সুন্দর স্মৃতিকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো মালয়েশিয়া ভ্রমণের একদমই শেষ পর্বে চলে এসেছি, পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, কেননা হাতে সময় অনেকটাই রয়েছে আমাদের, এখনও রাস্তায় প্রচুর জ্যাম হয় বলে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া এয়ারওয়েজের রাত 9টা 45। এবার তোমাদের বলে দিই এই ট্রিপটাতে আমাদের যাবতীয় যা কিছু খরচ হয়েছে সেই সম্পর্কে কিছু কথা। সবার প্রথমেই তোমাদেরকে ভিসার কথাটা বলে দিই। আমরা যেহেতু ডিসেম্বরের 4 তারিখে এসেছি, সেই জন্য আমাদের কিন্তু কোনো রকম ভিসা লাগেনি। 31 ডিসেম্বর অবধি এই মালয়েশিয়াতে কিন্তু ভিসা ফ্রি এন্ট্রি রয়েছে ইন্ডিয়ানদের জন্য। আর কারেন্সি এক্সচেঞ্জ আমি করেছিলাম ইভিক্স ক্যাশ থেকে, তোমরা ওখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারো, ওখান থেকে কিন্তু ভালো রেট পাওয়া যায়। এবার তোমাদের আমাদের ফ্লাইটে কত খরচ হয়েছে সেটা বলে দিচ্ছি। আমরা এসেছি মালয়েশিয়া এয়ারওয়েজে, যেটাতে একটু আমাদের প্রাইসটা বেশি লেগেছে। সব থেকে চিপে তোমরা কিন্তু এয়ার এশিয়াতে পেয়ে যাবে, কিন্তু এয়ার এশিয়া আমরা কাটিনি কেন সেটাও তোমাদেরকে কারণটা ফার্স্ট পার্টে বলেছি ভিডিওতে। বিকজ ওখানে কিন্তু লাগেজের জন্য মাত্র কেবিন ব্যাগটাই অ্যালাউ থাকে, যেটা হচ্ছে 7 কেজি। তো আমরা 7-8 দিনের জন্য ঘুরতে এসেছি, 7 কেজি লাগেজে আমাদের হবে না বলেই আমরা মালয়েশিয়া এয়ারওয়েজে কিন্তু টিকিটটা কেটেছি। তোমাদের সাথে যদি লাগেজ কম থাকে তাহলে কিন্তু তোমরা এয়ার এশিয়া কেটে নিতে পারো, ওটাতে কিন্তু অনেক সস্তাতে তোমরা চলে আসতে পারবে মালয়েশিয়া। তবে দুটো প্রাইসকে যদি আমি ট্যালি করি তাহলে আমাদের যে মালয়েশিয়া এয়ারওয়েজে লেগেছে পার হেড আপ অ্যান্ড ডাউন মিলিয়ে লেগেছে 20,000 টাকা, যেটা এয়ার এশিয়াতে পাওয়া যাচ্ছিল 18,000 টাকাতে। এবার চলে আসি থাকার ব্যাপারে। আপনারা কিন্তু এই মালয়েশিয়াতে এসে অনেকগুলো অপশানস পেয়ে যাবেন। যারা সোলো ট্রাভেল করছেন তাদের জন্য এখানে রয়েছে হস্টেল, যেটা 500 থেকে 1000 টাকার ভেতরে হয়ে যায়। এছাড়াও রয়েছে হোটেল, যেটা আমরা নিয়েছি। আমাদের কিন্তু এই হোটেলে পার রুম পড়েছে 3,700 টাকা পার ডে, আর এটা কিন্তু উইদাউট ব্রেকফাস্ট। এছাড়া তোমরা চাইলে কিন্তু অ্যাপার্টমেন্ট বুক করে নিতে পারো। বড় ফ্যামিলি হলে অ্যাপার্টমেন্ট নেওয়া কিন্তু খুবই সুবিধাজনক, এখানে নিজেরা রান্নাবান্না করেও খাওয়া যায়, সেটাও কিন্তু মোটামুটি 2 থেকে 3,000-এর ভেতরেই পাওয়া যায়। আর হোটেল তোমরা বুক করতে পারো বিভিন্ন রকমের যে সাইটগুলো রয়েছে সেখান থেকে, যেমন booking.com রয়েছে, আগোডা রয়েছে, মেক মাই ট্রিপ রয়েছে। যেটাতে তোমরা সস্তা পাবে সেটা থেকে বুক করে নিতে পারবে। আমরা আগোডা থেকে বুক করেছি। আর এই হোটেলটা কিন্তু তোমাদেরকে আগের থেকে বুক করতে হবে, না হলে কিন্তু ইমিগ্রেশনের সমস্যা হয়। আমরা হোটেল আগের থেকেই বুক করে দিয়েছিলাম। এবার চলে আসি এখানে তোমরা কিভাবে যাতায়াত করবে তার ব্যাপারে। এখানে যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো তাহলে কিন্তু বেশ অনেকটাই সস্তাতে পেয়ে যাবে। কিন্তু ধরো আমরা যেরকম ফ্যামিলি নিয়ে এসেছি, বয়স্ক মানুষজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সবসময় পাবলিক ট্রান্সপোর্ট আমরা ইউজ করতে পারিনি। আমরা অনেকটা সময় কিন্তু গ্র্যাবের ওপরে ভরসা করেছি, এবং গ্র্যাব এখানে কিন্তু খুবই কস্টলি। মানে আমাদের বলতে গেলে পার ডেতে 100 রিঙ্গিতের মতো কিন্তু খরচ হতো এই সাইট সিনগুলো করার জন্য বা ঘোরার জন্য। তো তোমরা কিন্তু সেটা নিজেরা একটা হিসেব করে নেবে, তোমরা কিসে যাতায়াত করবে, কিভাবে তোমাদের
তোমাদের আর কি কমে হবে, সেটা কিন্তু তোমরা বুঝে শুনে করতে পারবে। আর এখানে যে সমস্ত KTM বলো বা LRT চলে, এগুলোর মধ্যে কিন্তু ডিস্টেন্স বা সময়ের যে গ্যাপটা সেটা কিন্তু অনেকটাই, মানে ধরো একটা ট্রেন মিস হয়ে গেলে পরের ট্রেনটা 1 ঘন্টা পরে আসবে, তো তোমাদের কিন্তু সময়েরও একটা ব্যাপার রয়েছে। তো যারা ধরো সিঙ্গেল আসছো, সোলো ট্রাভেল করছো বা কাপেল আসছো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসছো এবং একটু ভালোভাবে ঘুরতে চাইছো, আমার মনে হয় গ্র্যাবে করে ঘুরলে তোমাদের সুবিধা হবে। এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়ার খরচ কিন্তু এখানে যদি তোমরা লোকাল ফুড ট্রাই করো বা স্ট্রিট ফুড ট্রাই করো, তাহলে কিন্তু অনেকটা সস্তাতে তোমাদের হয়ে যাবে। সারাদিনে মোটামুটি 20 রিঙ্গিতে তোমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে ভরপেট। কিন্তু যদি ধরো তোমরা ইন্ডিয়ান খেতে চাইছো বা ধরো ননভেজ ছেড়ে ভেজ খেতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু অপশনসটা অনেকটাই কম, তোমাদেরকে অনেক খুঁজতেও হবে এবং ওই রেস্টুরেন্টগুলোর কস্টও কিন্তু বেশ অনেকটা। আমাদের মোটামুটি 35 থেকে 40 রিঙ্গিত লেগেছে সারাদিনে পার হেডে। এবার তোমাদেরকে বলে দিই সাইট সিনে কত খরচ হতে পারে। প্রত্যেকটা জায়গা যখন আমি গেছি, প্রত্যেকটা টিকিট কত কি লেগেছে সেটা পুরোটাই আমি ভিডিওতে সুন্দর করে দেখেছি, তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারবে। এবং এটা তো তোমরা বুঝতেই পারছো যে যত জায়গাতে যাবে টিকিটটাও ততটাই লাগবে, ততবার তোমাদেরকে দিতে হবে। সো তোমরা যখন এখানে প্ল্যান করবে, বেছে বেছে যেগুলো সবথেকে সুন্দর জায়গা বা পুরো বেস্ট অ্যাট্রাকশন, সেই জায়গাগুলোই যেও। এখানে কিন্তু সাইট সিনের যে সমস্ত টিকিট প্রাইস রয়েছে সেগুলো কিন্তু বেশ কস্টলি। আর এই কথাটা না বললেই নয়, এই পুরো যে মালয়েশিয়া ট্রিপটা আমি করলাম তার মধ্যে সবথেকে সুন্দর জায়গা যদি বলো সেটা হচ্ছে ল্যাঙ্কাভি। আমার কিন্তু দারুণ সুন্দর লেগেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর ঘোরার জায়গা সত্যিই খুব কম জায়গাতেই দেখেছি। তবে হ্যাঁ, ল্যাঙ্কাভি কিন্তু এই কুয়ালালামপুর থেকে অনেক বেশি কস্টলি। সেখানে কোনো রকম তোমরা পাবলিক ট্রান্সপোর্ট পাবে না, অনলি তোমাদেরকে গ্র্যাবের ওপরে ভরসা করেই চলতে হবে এবং ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেকটাই বেশি। সাথে সাথে ওখানে যে সমস্ত রাইডস রয়েছে বা অ্যাট্রাকশনস যেগুলো রয়েছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেগুলোর প্রাইসও কিন্তু বেশ হাই। বাইরে ঘুরতে এসেছি আর শপিং করব না, সেটা তো হয়ই না। তো তোমরা যারা এখানে আসছো আর চাইছো সব থেকে সস্তাতে ভালোভাবে শপিং করতে, তারা কিন্তু চলে যেতে পারো চায়না টাউনের সামনেই পেটালিং স্ট্রিটে। ওখানে কিন্তু দারুণ সস্তাতে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে, ম্যাগনেটস বা যা যা যাবতীয় তোমাদের জিনিস রয়েছে সেগুলো তোমরা কিনতে পারবে। আর ওখানে কিন্তু দরদাম করার সুবিধাটা রয়েছে, মানে তোমরা কিন্তু ওখানে বার্গেনিংও করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু চৌকিট মার্কেটেও যেতে পারো, ওখানে কিন্তু হোলসেলে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আজকেই তোমাদেরকে সেটা দেখিয়েওছি। আশা করি ট্রাভেল এজেন্ট ছাড়া তোমাদেরকে এই মালয়েশিয়া কিভাবে ঘুরবে তার একটা সুন্দরভাবে ধারণা দিতে পেরেছি। কত কি খরচ হবে, কোথায় থাকবে, কিভাবে ভিসা পাবে, কিভাবে কারেন্সি এক্সচেঞ্জ করবে, অল ডিটেলস কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু পুরো সিরিজটাই দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো ইনফরমেশন জানার থাকে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জেনে নিতে পারো। আশা করছি আমার এই মালয়েশিয়া সিরিজের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।